এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক, গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই। এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই, তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি, এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে, নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না, তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো, দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায়, তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে না, কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু, আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল। আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম, তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই।
এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সূচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোট, আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস, আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে, মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব। আমি আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব, শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু পাগলা, এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে। বল, কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা, তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে। আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে। বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে। আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে, আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে, যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার? আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো। চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা, তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো।
যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি? রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে, মেরে দিয়ে কে? এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটার নয়, এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়, ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল, ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়, নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো।
জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল, আরও বিড়বিড় করতে লাগলো। হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল, ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই, আমি তোকে ছেড়ে দেব। শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়। রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল।
একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। 2 বার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু। এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি। এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়। আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা। এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল। রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজুর স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে? এই পৃথিবীর ভিড়ে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে যায় তখন সে সবার কাছে সাহায্য চায়, কিন্তু এই ভিড়ে কিছু লোক এমনও আছে যারা সাহায্যের নামে সামনেওয়ালাকে আরো বিপদে ফেলে দেয়, যা থেকে প্রাণ চলে যাওয়ার ভয় থাকে। কালো অন্ধকার রাতে শিয়ালদের চিৎকারের আওয়াজ আসে। একটা বড় গাছে অনেকগুলো কাক একসঙ্গে বসে কা কা করে ওখান থেকে উড়ে চলে যায়। সুমিত ড্রাইভিং সিটে বসেছিল। দিশা ওর পাশের সিটে বসেছিল। বেবি, তোমার ছেলে চাই না মেয়ে? ছেলে হোক বা মেয়ে, আমার জন্য দুটোই সমান সমান। তাছাড়া তোমার কি চাই? যেটা তোমার পছন্দ সেটাই আমার পছন্দ। তখনই অনেকগুলো কাক উড়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটা কাক গাড়ির দিকে মুড়ে যায় আর উইন্ডস্ক্রিনের সাথে ধাক্কা খেয়ে মরে যায়। উইন্ডস্ক্রিন ক্র্যাক হয়ে যায় আর অনেক রক্তও বেরিয়ে যায়। সুমিত তক্ষুনি ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দেয়। দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। দিশা ঘাবড়ে গেছিল আর এদিকে সুমিত মৃত কাকের দিকে তাকিয়েছিল। সুমিত এগিয়ে চলে গেল আর কাকটাকে তুলে দূরে ছুড়ে দেয়। সুমিত,
এই রাস্তা দিয়ে যাওয়াটা আমার ঠিক লাগছে না। তার উপর তোমার এই ভাঙা গাড়ি, আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাই না। বেবি, এটা ভাঙা গাড়ি নয়, এটা খানদানি গাড়ি। আর বেবি, আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তাই এখন অন্য রাস্তা দিয়ে যাওয়ার মানে হলো আবার আমাদেরকে শহরে যেতে হবে। এখন চলো গাড়িতে বসো, না হলে এখানে পুরো রাত কেটে যাবে। দুজনে গাড়িতে বসে পড়ে আর ওখান থেকেই যেতে লাগলো। গাড়ি নির্জন ঘন জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে যাচ্ছিল। তখন এই গাড়ি হঠাৎ 2-3টে ধাক্কা খাওয়ার পরে একটা জায়গায় থেমে যায়। সুমিত গাড়িটা স্টার্ট করার চেষ্টা করতে লাগলো, কিন্তু গাড়িটা স্টার্ট হলো না। এটা দেখে দিশার মুড খারাপ হয়ে গেল। সুমিত দিশার আবভাব দেখে বুঝতে পেরে যায় যে ও এবার বিরক্ত হয়ে গেছে। কিছু ভাবতে ভাবতে সুমিত গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সুমিত গাড়ির ফ্রন্টে গিয়ে বোনাট খুলে ফল্ট চেক করতে লাগলো। দিশা ওর কাছে এলো আর রেগে বলল, আমি বলেছিলাম হানিমুনের জন্য আমরা অন্য কোনো গাড়ি নিয়ে যাব, কিন্তু না, তোমার তো এই আদি যুগের পুরনো ভাঙা গাড়িটাই নিয়ে যাওয়ার ছিল। হয়ে গেল তো আবার খারাপ। কি জানি আমরা কখন গোয়া পৌঁছবো। কাম ডাউন সুইট হার্ট, রেগে যাচ্ছ কেন? এটা আমার দাদুর দেওয়া প্রথম গাড়ি। তুমি জানো আমাদের পরিবারে যে কেউ এই গাড়ি নিয়ে হানিমুন করতে গেছে না, তারা খুশির খবরটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। ভয় পেয়ে দিশা অন্ধকারে এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু অন্ধকার হওয়ার কারণে ও কিছুই দেখতে পেল না। তখনই ওর কানের কাছে কেউ যেন এলো। কে তুমি? আওয়াজ শুনে দিশা আওয়াজের দিকে এক ঝটকা ঘুরে তাকালো, কিন্তু আশেপাশে কাকেও দেখতে পেল না। তারপর ওর মনে হলো ওর সাথে এই ইয়ার্কি সুমিতই করেছে। কিন্তু সুমিতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা ভয়ে কেঁপে ওঠে। তাহলে ওই আওয়াজটা কার ছিল? এই প্রশ্নটা দিশার মাথায় ঘুরতে শুরু করলো। সুমিত, আমার এই জায়গাটা মোটেই ঠিক মনে হচ্ছে না। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত। ডোন্ট ওয়ারি বেবি, গাড়ি স্টার্ট হয়ে গেলেই আমরা রওনা দেব। দিশা, কি হলো? ডাইনি, তোমার পেছনে। সুমিত মোবাইলের লাইট অন করে দেখে, তখন ওর পেছনে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। ক্রমাগত বিদ্যুৎ চমকাচ্ছে। দিশার এখন একটু অদ্ভুত মনে হচ্ছিল। দিশা এ কোনো ডাইনি নয়, একজন বৃদ্ধ মহিলা। শোনো ঠাম্মা, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা আজ রাত এখানে আশেপাশে কোথাও কি থাকার জায়গা পেতে পারি? সুমিত, আমাদের এভাবে অজানা লোকেদের কাছে সাহায্য চাওয়া উচিত নয়। তার উপর ওনাকে দেখতে ঠাম্মা কম, ডাইনি বেশি মনে হচ্ছে আমার। এখন সবাই তোমার মতো এত যুবতী আর সুন্দরী তো হতে পারে না আমার ডার্লিং। ডোন্ট ওয়ারি, ও একটা বুড়ি, ওর নিজের একটা পা কবরে আছে। এ চাইলেও আমাদের কি ক্ষতি করতে পারবে? কাছে একটা ডাক বাংলো আছে যেখানে আমি দেখাশোনার কাজ করি। তোমরা দুজন ওখানে থেকে যেতে পারো। ডাক বাংলার দরজা ভেতরের দিকে ভয়ঙ্কর আওয়াজের সাথে খুলল। দরজার সামনে উষা আর তার সামনে সুমিত আর দিশা দাঁড়িয়েছিল। তিনজন ভেতরে চলে আসে আর তখনই দিশার উপরে একটা সাপ পড়ে যায়। দিশা চিৎকার করে লাফাতে লাগলো। উষা ওকে বলল, ভয় পেও না, এটা নকল সাপ, এটা খেলনা। আমার নাতি নাতনিরা এটা দিয়ে খেলা করে। যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। সুমিত আর দিশা একটা রুমের দিকে এগিয়ে গেল। উষা যেতে যেতে ওদেরকে দেখলো আর তখনই ওর চেহারায় ডাইনির রূপ দেখতে পাওয়া যায়। সুমিত আর দিশা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। উষা ডাইনির রূপে দুজনকে খাওয়ার সময় সাইডে দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখতে থাকে আর স্মাইল দিতে থাকে। দিশা গ্লাসে করে জল খাচ্ছিল আর গ্লাস যখনই টেবিলের উপরে রেখে দেয়, ও নিজের খাবারের থালায় অনেকগুলো পোকামাকড় দেখতে পায়। ও জোরে চিৎকার করে ওঠে আর থালাটা দূরে ছুঁড়ে দেয় আর বমি করার চেষ্টা করতে লাগলো। দিশা, কি হলো দিশা? কি হয়েছে? আরে ওকে, তুমি খাবার ছুঁড়ে দিলে কেন? আমার থালায় অনেকগুলো টিকটিকি, গিরগিটি আর অনেক পোকামাকড় ছিল। আমি খাবার না, শুধু পোকামাকড় খাচ্ছিলাম। তুমি ওই খাবার খেও না, ফেলে দাও সবকিছু। দিশা ফেলে দেওয়া থালার দিকে দেখে তখনই ও শুধু খাবারই দেখতে পেল। তারপর সুমিত
দুধের গ্লাস নিয়ে ওকে দুধ খাওয়ার জন্য দেয়। দিশা দুধ খেতে শুরু করে। তখনই ওর মনে হলো যে ও রক্ত খাচ্ছে। গ্লাসের দিকে দেখলো তো দুধ লাল রঙের দেখাচ্ছিল। ও তক্ষুনি গ্লাস ফেলে দেয় আর রক্ত রক্ত চিৎকার করে ওঠে। এটা তুমি কি বলে যাচ্ছ দিশা? দেখো দেখো, ওখানে ওখানে না তো টিকটিকি রয়েছে, না গিরিগিটি, আর না পোকামাকড়। ওকে, এই নাও দুধ খেয়ে নাও। সুমিত, সুমিত, এতে রক্ত আছে, আমাকে রক্ত খাওয়াচ্ছ? দিশা, তোমার কি হয়ে গেছে? তোমার শরীর ঠিক আছে তো? ওটা রক্ত নয়, দুধ ছিল। মনে হচ্ছে তুমি একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছো। চলো গিয়ে শুয়ে পড়ি। সুমিত গভীর ঘুমে শুয়েছিল। দিশার ঘুম পাচ্ছিল না আর ও বিছানায় বসে আছে। ওর নজর জানালার দিকে যায়, তখন সেখানে ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও জোরে জোরে চিৎকার করতে লাগলো। সুমিত ঘাবড়ে গিয়ে উঠে পড়ে আর জিজ্ঞেস করে, দিশা, দিশা, কি হয়েছে? কি হয়েছে? সুমিত আর দিশা দুজন জানালার দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। সুমিত উঠে জানালা বন্ধ করে দেয় আর দিশাকে বলে, দিশা, তুমি যা কিছু দেখে চিৎকার করছো ওটা শুধু তোমার ভ্রম আর কিছুই না। তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। না সুমিত, আমার বিশ্বাস করো, ওখানে সত্যি কোনো ডাইনির মতো দাঁড়িয়ে ছিল। আমি ভালো করে দেখেছি দিশা, ওখানে তেমন কিছুই নেই। এনিওয়েজ, তুমি অনেক ঘাবড়ে গেছো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুমিত কিচেনের দিকে চলে গেল। ওখানে ফ্রিজ রাখা রয়েছে। সুমিত জল বার করে আর ফ্রিজের দরজা বন্ধ করে মুড়ে যায়। আর তখন ওর মনে হলো ও যেন কিছু দেখেছে। ও ফ্রিজটা আবার খুলে দেখে আর একেবারে অবাক হয়ে যায়। ফ্রিজে একটা মাথা কেটে রাখা ছিল। সুমিত গুরুতরভাবে ভয় পেয়ে যায়। তখনই দিশার চিৎকার শুনতে পাওয়া যায়। সুমিত আওয়াজের দিকে ঘুরে তাকায়। সুমিত, সুমিত, ও আবার এসেছিল। সুমিত, প্লিজ আমার বিশ্বাস করো, ও আবার এসেছিল। ও সত্যিই ডাইনি। তুমি ঠিক বলছো, এই জায়গাটা ঠিক নয়। আমিও ফ্রিজে কোনো এক মানুষের কাটা মাথা দেখলাম। চলো চলো, পালাও এখান থেকে। সুমিত আর দিশা গেটের দিকে দৌড়চ্ছিল, কিন্তু যখনই ওরা দুজন গেটের দিকে পৌঁছলো তখন গেট নিজের থেকেই বন্ধ হয়ে যায়। দুজন বুঝতে পারলো না যে এখন তারা কি করবে। দিশা পেছনে ঘুরে তাকালো, তখনই বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দিশা ওই বাড়ির ছাদে সেই ডাইনিটাকে উড়তে দেখতে পায়। ওর চোখ দুটো ভয়ের চোটে একেবারে ফেটে রয়ে গেল। সুমিত ওপরে তাকিয়ে দেখে, তখন ওরও অবস্থা খারাপ হয়ে গেল, কারণ দুজনের মাথায় মৃত্যু যে দাঁড়িয়েছিল। ছাদে উষা খুবই ভয়ঙ্কর ডাইনি রূপে দেখা যাচ্ছিল। ও জোরে জোরে হাসতে শুরু করলো। আজ অব্দি বাংলো থেকে কেউ বেঁচে পালাতে পারেনি, তোমরা দুজন কি করে যাবে? হাসতে হাসতে ডাইনি দুজনের দিকে এগিয়ে যায়। সুমিত আর দিশা ঘাবড়ে গিয়ে পেছনের দিকে পালাতে লাগলো, কিন্তু তখনই ডাইনি নিজের দুটো হাত লম্বা করে দেয় আর ওর হাত পিঠ দিয়ে ওদের ভেতরে ঢুকে যায় আর পেট ছিঁড়ে বেরিয়ে আসে। দুজন ওখানেই মরে যায়। আর ডাইনি হাসতে শুরু করে। মানুষকে কখনো কোনো রাস্তায় অজানা লোকেদের থেকে সাহায্য নেওয়া উচিত নয়, না হলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় নিজের প্রাণ হারাতে পারে। এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে।
ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন থাকে যৌবনই, আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে, চলো গিয়ে এবার শুয়ে পড়ো। আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে, বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গিলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, নিচে পড়ে মরে যান। কে কে ওখানে? আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। তুই এটা কি করছিস চারু? আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, কারণ যতক্ষণ আমি চাইবো না আপনার আওয়াজ এখানে কেউ শুনতে পারবে না। চারু, আরে আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল, যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম? প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা। আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো।
আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে, ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি। ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ দেখ কত নির্দয়ীভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে, কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না। যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। খোকা, ওর আত্মা খুব রেগে আছে, যদি ও আমাকে ক্ষমা না করে তখন? সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু, চারু, চারু মা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে, আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি। আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারু মা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে, আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না? যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো, আর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি, আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি।
না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই। আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে।